প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিপন স্যারের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমরা যারা আমার এই চ্যানেলটি R&S খান বাংলা পাঠশালা সাবস্ক্রাইব করেছে পূর্বেই, তাদেরকে আবারও প্রাণ ঢালা অভিনন্দন। আর যারা সাবস্ক্রাইব এখনো করেনি তাদের প্রতি রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ আহ্বান। আজকে আমাদের শ্রেণী পাঠদান রয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী কবিতা পদ্মা, কবি ফররুখ আহমদ। আমরা আজ এই পদ্মা কবিতাটির অর্থসহ ব্যাখ্যা ও বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে আমরা জানার চেষ্টা করব কবি পরিচিতি। কবি ফররুখ আহমদের জন্ম 10 জুন 1918 খ্রিস্টাব্দ, মাঝাইল, মাগুরা জেলা। কবি ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন 19 অক্টোবর 1974 খ্রিস্টাব্দ। কবি ফররুখ আহমদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হল সাত সাগরের মাঝি, সিরাজাম মনিরা, মুহূর্তের কবিতা, হাতেম তাই, হে বন্য স্বপ্নেরা ইত্যাদি। কাব্যনাট্য, নৌফেল ও হাতেম। শিশুতোষ গ্রন্থ, পাখির বাসা, হরফের ছড়া, বেদা ময়ূর কাহিনী, ছড়ার আসর, নতুন লেখা ইত্যাদি। কবি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, আদমজী পুরস্কার, ইউনেস্কো পুরস্কারে ভূষিত হন। এবারে আমরা কবিতাটির মূল বক্তব্য ও নামকরণ নিয়ে আলোচনা করব। পদ্মা কবিতার মূল বক্তব্য নামকরণ নিয়ে আলোচনা করব। আবহমান কাল ধরে বয়ে চলা পদ্মার বৈচিত্র্যময় রূপ ও বাংলার মানুষের জীবন জীবিকার সঙ্গে এর জড়িয়ে থাকার যে ঘনিষ্ঠতা, তা কাব্যশিল্পে উপস্থাপিত করেছেন কবি ফররুখ আহমদ। পদ্মার প্রচণ্ড স্রোত যেমন মানুষের সাজানো বাগান ভাসিয়ে নিয়ে যায়, তেমনি এর পলির উর্বরতা মানুষের প্রাণে বেঁচে থাকা স্পন্দন জাগায়। তাই কবি মনে করেন, পদ্মার ধ্বংসাত্মক রূপ থাকলেও এর কল্যাণময়ী বৈশিষ্ট্য মানব জীবনের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। পদ্মা বাংলার স্থবির জনজীবনে দেয় মুক্তির দিশা বা পথ। পদ্মা নদীকে ঘিরে কবিতার মূল বক্তব্য উপস্থাপিত হয়। কবিতাটির নাম পদ্মা যথার্থ হয়েছে বলে আমরা মনে করি। এবারে আমরা কবিতাটির স্তবকগুলি অর্থাৎ পংক্তিগুলি আমরা উপস্থাপন করেছি, পাশে শব্দার্থ দিয়েছি এবং সাথে আমরা কবিতাটির অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। এখানে শব্দার্থে দেখা রয়েছে ঘূর্ণিতে, জলের আবর্ত বা পাক, একটি সমুদ্র বা খুব প্রচণ্ড গতির যে নদীগুলি রয়েছে সেখানে
যে ঘূর্ণিগুলি পাকগুলি হয় সেই পাকগুলি বা আবর্তগুলিকে বলা হচ্ছে ঘূর্ণি। এটা এক ধরনের সামুদ্রিক ঝড়ও বলতে পারো। দুরন্ত হারমাদ এই শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ, অশান্ত পর্তুগিজ জলদস্যুদেরকে হারমাদ বলা হয়। পাণ্ডুর, পাণ্ডুর শব্দের অর্থ ফ্যাকাশে। মুখ মলিন হয়ে যাওয়া, রক্ত শূন্য হয়ে যাওয়াকে বলা হয় পাণ্ডুর। তাহলে আমাদের এবারের বিশ্লেষণ, আমরা এই 4টি পংক্তির যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে পদ্মার ভয়ঙ্কর প্রমত্ত রূপ দেখে জলদস্যুদের মনেও ভয়ের সঞ্চার হয়। যে অশান্ত জলদস্যু বহু সমুদ্র ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাদের, সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ তাদের বুকেও কাঁপন সৃষ্টি করেছে পদ্মা। পদ্মার উত্তাল ঢেউয়ে জলদস্যুদের বর্ণ হয়েছে ফ্যাকাশে। এখানে আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়েছি। দেখো, আসলে বিষয়টি হচ্ছে কি, যে কবি ফরুক আহমদ হঠাৎ করেই এই কবিতার মধ্যে অর্থাৎ পদ্মার সাথে সেই পর্তুগিজ জলদস্যুদের কথা কেন নিয়ে আসলেন। যদি এই বিষয়টি আসে তাহলে আমরা সেটি মূলত বিশেষ দ্রষ্টব্য দিয়েছি, যে কবি মূলত দুরন্ত হারমাদ প্রসঙ্গটি এনেছেন, যে পদ্মার যে ভয়ঙ্কর রূপ পৃথিবীর অন্যান্য নদীর চেয়েও আরো ভয়ঙ্করময়। যে পৃথিবীর যত নদীর আছে, সমুদ্র আছে, তার চেয়েও কেন ভয়ঙ্কর? কারণ যে পর্তুগিজ জলদস্যুরা বিভিন্ন সমুদ্রে তারা কি দস্যুবৃত্তি করে, তারা সেখানে ভয় পায় না, কিন্তু ভয় পেয়েছে কোথায়? এই পদ্মায় এসে তাদের রং হয়েছে ফ্যাকাশে পাণ্ডুর, রক্ত শূন্য হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। আর বাঙালি, এই নদীমাতৃক বাঙালিরা সমুদ্রে পদ্মার সাথে তাদের জীবনকে একাকার করে নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে বাঙালিরা পর্তুগিজ জলদস্যুদের থেকে সাহসী। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটি মূল বিষয় বুঝতে পেরেছি যে পদ্মাকে পৃথিবীর অন্যান্যতম নদী সমুদ্রের চেয়েও ক্ষিপ্রতর, গতিময় হিসাবে উপস্থাপন করেছেন। আর বাঙালিদেরকে তিনি জলদস্যুদের থেকে সাহসী হিসাবে উপস্থাপন করার জন্য এই বিষয়টির অবতারণা করেছেন। এবারে কবিতা। সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায়ে লাঙল, কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনে পেয়েছে সম্বল। এখানে দেখো, নিঃসংশয় শব্দের অর্থ দ্বিধাহীন, মানে কোনো রকম দ্বিধান্বিত নয়, তারা একেবারে যা করবে সেই বিষয়ে কোনো সংশয় নেই, অর্থাৎ নিঃসন্দেহ নিঃসংশয়। নির্ভীক সাহসী, জওয়ান মানে যুবকেরা। এবারে আমরা দেখব যে পদ্মার যে কল্যাণময় যে রূপ, মানুষের সাথে আবহমান বাঙালির সাথে নদীর যে সম্পর্ক, সেটি তিনি আসলে এখানে উপস্থাপন করেছেন। সংগ্রামী মানুষ, পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ লাঙল চালিয়ে কঠিন পরিশ্রম করে উর্বর পলিমাটিতে সোনার ফসল ফলায় শস্য পেয়েছে প্রচুর। জীবন মৃত্যু নিয়ে পদ্মার তীরে বসবাসরত সাহসী যুবকদের কোনো ভয় বা শঙ্কা নেই। যেমন ভয় পেয়েছিল কারা? পর্তুগিজ জলদস্যুরা। তার মানে তাদের থেকেও বাঙালির এই জওয়ান যুবক যারা, তারা অনেক সাহসী, আর সেজন্যই তারা পদ্মার তীরে নতুন করে বসবাস করার, সেখান পদ্মার বুক থেকে ফসল আর সংগ্রহ করার মতো সাহস সঞ্চয় করেছে, এবং তারা সবুজের বুকে পেয়েছে জীবনে বেঁচে থাকার অবলম্বন।
বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। অজস্র সম্ভার, হাজার সম্ভাবনার দ্বার খুলেছে, পরিপূর্ণ আহ্বান অর্থ পূর্ণ আমন্ত্রণ, সুতীব্র গতি প্রখর গতি, প্রদীপ্ত স্রোতধারা, প্রদীপ্ত বলতে এখানে উজ্জ্বল স্রোতধারা, উজ্জ্বল স্রোতধারা কার? পদ্মার। এবারে আমরা এটিকে বিশ্লেষণ করার চেষ্টা করব যে বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। যে বর্ষাকালে পদ্মার জলস্রোতে দুকুল প্লাবিত করে ভাসিয়ে নিয়ে যায় আবাদি ফসল, মানুষের ঘর বাড়ি ও তাদের অসংখ্য জীবন। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, বলছে তবু পদ্মা জীবনকে আমন্ত্রণ জানায় নতুন রূপে, অর্থাৎ পদ্মা আবার মানুষকে নতুন রূপে আহ্বান করে। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, অর্থাৎ পদ্মার যে সুতীব্র গতি আর উজ্জ্বল স্রোতধারা, কি করেছে এটা? এই স্রোতধারা বা সুতীব্র গতি বলতে সংগ্রামী চেতনাকে বোঝাচ্ছে। পদ্মা যেমন ক্ষিপ্র গতিতে সংগ্রামী চেতনাকে নিয়ে সব সময় ধাবিত হয়, ঠিক তেমনি স্থবির জনজীবন, যে বাঙালির যে জনজীবন, সেই জনজীবনের মধ্যেও সে এই গতিটি প্রবাহিত করে দিয়েছে। সেজন্য বলছে সঞ্চার করে মুক্তির স্বাদ আর বা মুক্তির স্বর্ণদ্বার। এই বাঙালির যে জড় জীবন ছিল, স্থবির জীবন ছিল, সেই জীবনকে মূলত সচল করেছে এই পদ্মা। নতুন করে বাঁচার যে আমন্ত্রণ, সেটিও দেখিয়েছে পদ্মা। এবারে আমরা পদ্মা এই কবিতাটির ছন্দ বিশ্লেষণ করব। যে এই পদ্মা কবিতাটি অবশ্যই একটি সনেট, চতুর্দশপদী কবিতা এবং এটি অক্ষরবৃত্ত ছন্দের অন্তর্ভুক্ত। আমরা একটু আলোচনা করে নেই যে আসলে বিষয়টি সনেট কি, চতুর্দশপদী কবিতার যে শ্রেণীবিভাগগুলি সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা পুরো একটি কবিতার পদ্মা উপস্থাপন করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মোট 14টি পংক্তি রয়েছে। তাহলে আমরা এবার ছন্দ বিশ্লেষণে যে লিখেছি দেখো, পদ্মা কবিতাটি 18 মাত্রায় রচিত একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। 18 মাত্রায় বলতে প্রত্যেকটি পংক্তিতে যে মাত্রা, উপরে যেগুলো দেখো লেখা আছে মাত্রার যে চিহ্ন, আমরা ওই কোনো সময় চাঁদের মতো করে উপরে একটা কাঠির মতো দিয়েছি, আবার কখনো সমান অবস্থা দিয়ে কাঠির মতো দিয়েছি, এগুলি মূলত আসলে মাত্রার চিহ্ন। তাহলে তোমরা দেখবে যে 10 + 8, প্রত্যেকটি পংক্তিতে রয়েছে 10 + 8, এটি হচ্ছে 18, এটি হচ্ছে মাত্রা, এক একটি পংক্তির মাত্রার সংখ্যা। আর প্রত্যেকটি পংক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এই যে স্ল্যাশ, যেটাকে আমরা পর্ব চিহ্ন বলি, এই পর্ব চিহ্ন দ্বারা একটি পংক্তিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেজন্য আমরা প্রথম ভাগে দেখেছি 10 আর পরের ভাগে মাত্রা সংখ্যা 8। এই 10 আর 8 মিলে হচ্ছে 18 মাত্রার প্রত্যেকটি পংক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ কবিতাটি হচ্ছে 14টি পদ বা পংক্তি দ্বারা গঠিত। সেই জন্য এটা চতুর্দশপদী কবিতা। তার মানে চতুর্দশপদী কবিতা অর্থে 14টি পদ বা পংক্তি থাকতে হবে। এরপরে প্রত্যেকটি পংক্তিতে রয়েছে 18 মাত্রা। আর কবিতাটি আমরা যদি ওই সনেটের নিয়মে দুই ভাগে ভাগ করি, তাহলে প্রথম 8 লাইনকে আমরা বলবো অষ্টক এবং দ্বিতীয় 6 লাইনকে বলবো শতক। এই কবিতাটির ধীর গতি বলে এই কবিতার পরিপূর্ণ নাম হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। আর অক্ষরবৃত্ত ছন্দের আরেকটি শাখা হচ্ছে সনেট বা চতুর্দশপদী কবিতা। তাহলে তোমার অবশ্যই যদি এমসিকিউ বা তোমার নৈবত্তিকে কেউ প্রশ্ন করে যে কবিতাটি আসলে কোন ছন্দে রচিত,
তাহলে মূল হবে অক্ষরবৃত্ত ছন্দ, আর অক্ষরবৃত্ত ছন্দ না থাকলে সেটি অবশ্যই বিশেষভাবে চতুর্দশপদী কবিতা বা সনেট হিসেবে উল্লেখ করতে হবে। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আসলে আমাদের বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত যেভাবে সনেট উপস্থাপন করেছেন, অন্য কবির দ্বারা আসলে সেইভাবে একেবারে যথোপযুক্ত সনেট উপস্থাপন করা সম্ভব হয়নি। যার কারণে আমরা এখানে যদি দেখতে পাই সেইভাবে ঠিক মাইকেল মধুসূদনের দৃষ্টিকোণ থেকে যদি দেখতে পাই, তাহলে কবি যে অষ্টক এবং শতক ভাগ করেছে, এর মধ্যে কিন্তু আসলে যে ভাবের প্রস্তাবনা বা ভাবের যে শেষ, সেটি আসলে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। আর পর্বের ভাগটা শব্দের মাঝখানে মাঝখানে খণ্ডিত হয়েছে, যেটি আসলে দেখতেও একটু দৃষ্টিকটু মনে হচ্ছে। তোমরা একটু খেয়াল করবে। সেজন্য আমরা ওই দিক থেকে বলতে পারি যে মাইকেল মধুসূদন দত্ত সনেট রচনায় যতটা পারদর্শিতা বা দূরদর্শিতা অথবা তার প্রতিভার সাক্ষ্য রেখেছিলেন, হয়তোবা এই সনেটটি ততটা পরিপূর্ণতার সাক্ষ্য রাখতে পারেনি। এবারে আমরা পদ্মা কবিতাটির অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। প্রথমে রয়েছে, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। আমরা আগেই বলেছি যে সেই পর্তুগিজ জলদস্যু, অশান্ত যে জলদস্যু বা চঞ্চল বা দুরন্তপনা যে জলদস্যু, তারা বিভিন্ন সমুদ্র ঘুরে এসে তাদের যেমন ভয় লাগেনি, কিন্তু পদ্মার তরঙ্গ ভঙ্গে তারা এই পদ্মার ঢেউয়ের যে একটির পর একটি ভেঙে পড়া দেখে তারা হয়েছে পাণ্ডুর, অর্থাৎ বিবর্ণ এবং ফ্যাকাশে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। বাঙালি জীবন মৃত্যু জওয়ানেরা, বাঙালির যে জওয়ানরা, বিশেষ করে যারা পদ্মার তীরে পদ্মার পাড়ে যাদের বসবাস, তারা জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, তারা দ্বিধাহীন এবং তারা কোনো ভয় নেই যে মৃত্যু কখন আসবে না আসবে, এটা নিয়ে তারা কখনো সংশয় করে না। কারণ কি, যে তাদের সাহস এতটাই বেশি যে ওই দুরন্ত হারমাদ জলদস্যুদের চাইতেও বেশি সাহস তারা, কারণ তারা পদ্মাকে দেখে ভয় পায় না, বরং পদ্মার সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল, বরং সেখান থেকে আবার নতুন করে বেঁচে ওঠার যে সম্বল, সেটি তারা পদ্মার তীরেই পেয়েছে। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। যে বর্ষা যখন পদ্মার দুকুল প্লাবিত হয়, তার প্রচণ্ড স্রোতে সাজানো বাগান, অসংখ্য জীবন এবং জীবনের অজস্র সম্ভার, অর্থাৎ সম্ভাবনার যে বিষয়গুলো মানুষ সঞ্চয় করে রাখে, সেগুলি পদ্মার স্রোতে সব ভেসে যায়। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। এখানে কবি বলছেন যে এই বাঙালির স্থবির জীবন, মৃত জড়তার মতো যে জীবন, সেই জীবনের মধ্যে আসলে পদ্মা তার ক্ষিপ্র স্রোতধারা এবং গতিধারা দ্বারা কি করেছে, একটি প্রবাহ সৃষ্টি করেছে, প্রচণ্ড গতির সৃষ্টি করেছে, যেই গতিতে আসলে মানুষের জীবনে একটি মুক্তির দরজা খুলে গিয়েছে। সেই দরজাটি কি, উন্নতির অথবা বেঁচে থাকার যে অবলম্বন, সেটি তারা পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ধারণা তোমরা বুঝতে পেরেছ। তোমরা বুঝতে পারলে আমি সার্থক। আর এই বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর পরবর্তীতে কোন ভিডিও পেতে চাও, তার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আমি আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের সম্পূর্ণটা আমার এই চ্যানেলের মধ্যে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সুন্দর আগামীর
প্রত্যাশায়।